সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমি আলোচনা করব ব্যবসায় শিক্ষা বিভাগের হিসাব বিজ্ঞান যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্ট থেকে আমি এমসিকিউ পার্টটা আলোচনা করব আজকে। তো এমসিকিউ পার্টটা আলোচনা করার জন্য আমি বেছে নিয়েছি হিসাব বিজ্ঞান পরিচিতি, এই অধ্যায়টা প্রথম অধ্যায় থেকে শুরু করব। তো এই আলোচনার মাধ্যমে আমি মূলত আজকে শেখাবো কিভাবে এমসিকিউ পরীক্ষার যে প্রশ্নগুলো থাকে তার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে হবে এবং টেকনিকগুলো কী কী, এই বিষয়গুলো আমি শেখানোর চেষ্টা করব। আজকের এই ভিডিওটি তোমরা যারা ব্যবসায় শিক্ষা বিভাগের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা আছো, যারা নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আছো এবং যারা অ্যাডমিশন টেস্টে অংশগ্রহণ করবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, যারা ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্রছাত্রী, প্রত্যেকের জন্যই এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি সামনের সময়টুকু ভিডিওটির সাথেই সবাই থাকবে। তো আমরা এর জন্য যে বিষয়টা নিয়েছি সেটা হচ্ছে আমরা darikama.com এই ওয়েবসাইটটিতে গিয়ে এখানে সুন্দর আমরা কিছু কোশ্চেন দেখব। সেই কোশ্চেনগুলো আসলে এমসিকিউ কোশ্চেনগুলো কীভাবে অ্যান্সার করতে, এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। তো প্রথম হচ্ছে নিচের কোনটি অনগদ লেনদেন, এই কথাটা বলা আছে। তো যখন এরকম নিচের কোনটি অনগদ লেনদেন এরকম কোনো বিষয় থাকবে তখন আমাদের যে বিষয়টা দেখতে হবে, তো আমরা অনেকেই নিচের কোনটি অনগদ লেনদেন এটা হয়তো মুখস্থ করে চলে যাই। প্রাপ্ত কমিশন, প্রাপ্ত সুদ, প্রাপ্ত ভাড়া এগুলো আমরা সবই জানি, কিন্তু এখানে মূল টেকনিকটা হচ্ছে কি, ওয়ার্ডটা হচ্ছে অনগদ লেনদেন জিনিসটাকে, এটাকে আমাকে জানতে হবে, বুঝতে হবে। এটা যদি না বুঝে আমি অ্যান্সার করতে যাই তাহলে কিন্তু অ্যান্সারটা সঠিক হবে না। তো অনগদ লেনদেন হচ্ছে সেই সমস্ত লেনদেন যে সমস্ত লেনদেন নগদেও না আবার বাকিতেও না। হ্যাঁ, কীভাবে নগদেও না আবার বাকিতেও না, এটা আবার কী ধরনের লেনদেন, এটা প্রশ্নটা আসতে পারে। হ্যাঁ, নগদ বলতে আমরা কোনো লেনদেন যদি নগদে হয়তো টাকা প্রদান করলাম বা টাকা প্রাপ্তি ঘটলো সেটাকে আমরা বলি নগদ লেনদেন। আর ধারে লেনদেন আছে এক ধরনের, সেটা হচ্ছে যে আমি টাকা প্রদান করলাম না, চেক প্রদান করলাম না, কিন্তু আমার দায়ের সৃষ্টি হলো, এই ধরনের লেনদেনকে আমরা বলি ধারে লেনদেন। আর অনগদ লেনদেন হচ্ছে এমন একটি লেনদেন যেখানে আমার নগদ টাকার আদান প্রদান হবে না এবং আমার কোনো দায়েরও সৃষ্টি হবে না বা আমার কোনো সম্পত্তিরও সৃষ্টি হবে না, এই ধরনের লেনদেনগুলোকে আমরা বলি অনগদ লেনদেন। তো এখানে আমরা প্রাপ্ত কমিশন মানে আমি কমিশন পেয়েছি, প্রাপ্ত সুদ, প্রাপ্ত ভাড়া, এখানে প্রত্যেকটি প্রাপ্ত মানে নগদ লেনদেনের সাথে এখানে সম্পৃক্ত। এখানে নগদ বাট্টা যে বিষয়টা, সেটাকে বাট্টা কিন্তু আমরা নগদে প্রদান করি নাই, নগদে গ্রহণ করতে পারি না। এছাড়া বাট্টার ফলে আমার দায় বা কোনো সম্পত্তির সৃষ্টি হয় না। সুতরাং এই নগদ বাট্টা এটা হচ্ছে আমাদের অনগদ লেনদেন। আচ্ছা, নেক্সট দ্বিতীয় যে কোশ্চেন, অর্থাৎ আমরা এই যে কোনো এমসিকিউ অ্যান্সার করার মূল যে টেকনিক সেটা হচ্ছে তোমাকে অ্যাট ফার্স্ট এই জিনিসটা জানতে হবে, অনগদ লেনদেনটা কি। তাহলে তুমি যদি এই অনগদ লেনদেনটা কি এটা বোঝো, তাহলে এই নগদ বাট্টার জায়গায় যদি অবশ্যই দেওয়া হয় তা বলবো, তো তুমি তো বুঝতে পারবো যে কোন জিনিসগুলো অনগদ লেনদেনের মধ্যে পড়ে। দ্বিতীয়ত হচ্ছে হিসাব বিজ্ঞান কি। এখানে হিসাব বিজ্ঞান হলো একটি তথ্য ব্যবস্থাকীয় সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা, আর্থিক অবস্থার পরিমাপ করা। আমরা যদি হিসাব বিজ্ঞান কি এই বিষয়টা আমাকে ভালোভাবে জানতে হবে, থিওরিটিক্যাল নলেজ তোমাকে অবশ্যই থাকতে হবে। এই জন্য আমাদের বই থেকে এই বিষয়গুলো ভালো করে পড়ে নিয়ে তারপরে এগুলো অ্যান্সার করার চেষ্টা করতে হবে। কখনোই এমসিকিউ মুখস্থ করা যাবে না, কারণ মুখস্থ করলে সেটা আসলে দীর্ঘস্থায়ী হবে না এবং লার্নিংটাও বেটার হবে না। তোমাকে হিসাব বিজ্ঞানকে এটা বুঝে নিতে হবে। হিসাব বিজ্ঞান আসলে আমরা জানি একটি তথ্য ব্যবস্থা, যেটা এখানে যে বিষয়গুলো আছে আমরা যদি হিসাব বিজ্ঞানের সংজ্ঞা সম্পর্কে ক্লিয়ার, আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে আমরা সবাই বুঝতে পারবো যে হিসাব বিজ্ঞান একটি তথ্য ব্যবস্থা। কারণ হিসাব বিজ্ঞানের মূল যে উদ্দেশ্য সেটাই হচ্ছে তথ্য সরবরাহ করা। এবং হিসাব বিজ্ঞানটা অবশ্যই আমাদের ব্যবস্থাপকের যে সিদ্ধান্ত, ব্যবস্থাপক যারা আছে কারবারের, যারা উচ্চপদস্থ কর্মকর্তা আছে তাদেরকে কিন্তু সিদ্ধান্ত গ্রহণে খুব সহায়তা করে। আর্থিক অবস্থা পরিমাপ, হ্যাঁ, আমার একটা নির্দিষ্ট সময় শেষে গিয়ে আমার কারবারের সম্পদ কি, দায় কি, এই বিষয়গুলো কিন্তু যাচ করে, সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের মাধ্যমেই করা হয় এগুলো। তো এই হচ্ছে বিষয়, এটা গেল। তারপরে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে হিসাব বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য কী। তো হিসাব বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য কী, এটা খুব সহজ জিনিস, এটা আমরা এখানে মার্ক যদি করি নেই। আচ্ছা, হিসাব বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য কী, তাহলে আমাকে অ্যাট ফার্স্ট জানতে হবে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যের মধ্যে কী কী বিষয় পড়ে। তো এখানে হিসাব বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য আছে কিছু, আর কিছু মানে যেটা মুখ্য না কিন্তু গৌণ উদ্দেশ্যের মধ্যে পড়ে। তো সেই হিসাব বিজ্ঞানের মেইন উদ্দেশ্যটা হচ্ছে হিসাব তথ্য সরবরাহ করা। একটি কারবারের
যে ইয়ে থাকে, আমরা যে হিসাব নিকাশ করি সেই হিসাব বলতে কি, কারবারের কত টাকা সম্পদ, কত টাকা দায়, কত টাকা আয়, কত টাকা ব্যয়, কারবার কত টাকা লাভ করলো, কত টাকা ক্ষতি করলো, এই বিষয়গুলো কিন্তু আমরা হিসাব বিজ্ঞানের মাধ্যমে প্রোভাইড করে থাকি। অর্থাৎ হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে এই বিষয়গুলো প্রকাশ করা। আরও কিছু উদ্দেশ্য হিসাব বিজ্ঞানের আছে, তার মধ্যে যেমন লেনদেন সুষ্ঠু লিপিবদ্ধকরণ, খরচ লিপিবদ্ধ করা, লেনদেন ডেবিট ক্রেডিট নির্ণয় করা, এইসব বিষয় থাকতে পারে। কিন্তু হিসাব বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য কিন্তু হিসাব তথ্য সরবরাহ করা। তারপরে আমরা যদি দেখি অগ্রিম প্রাপ্ত আয় কারবারের জন্য কি, অগ্রিম প্রাপ্ত আয় এটা মাথায় রাখতে হবে যে আমরা প্রাপ্ত আয় যদি কখনো অগ্রিম নিই সেটা কি দায়ের সৃষ্টি হয়। দায় মানে কি, দায় হচ্ছে এমন একটা অবস্থা যার জন্য আমাকে ইন ফিউচার সেবা প্রদান করতে হবে অথবা কোনো পেমেন্ট করতে হবে, কারোর কাছে আমি লায়াবল থেকে গেলাম, সেইগুলোকে আমি বলতে পারি দায়। যেমন অগ্রিম প্রাপ্ত আয়, আয় কিন্তু এটা হচ্ছে আয় খাত, কিন্তু ওর সাথে যখনই অগ্রিম থাকবে সেটা কিন্তু দায় হয়ে যাবে, সুতরাং এটা হচ্ছে দায়। অগ্রিম প্রাপ্ত আয় সবসময় দায়। আমরা এখানে যদি সলিউশনটা দেখি এখানে কিন্তু দেওয়া আছে অগ্রিম প্রাপ্ত আয় হচ্ছে দায়। হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কি, আমরা এখানে দেখেছি কি হিসাব বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য কি, হিসাব তথ্য সরবরাহ করা। এখন হিসাব তথ্য কি, হিসাব তথ্য বলতে একটা কারবারের যে সম্পদ, দায়, আয়, ব্যয়, তারপরে তার নিট লাভ কত, সম্পদ কত, এই বিষয়গুলো এটাই হচ্ছে হিসাব তথ্য। তো যাই হোক, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কি, হ্যাঁ আরও অনেকগুলো উদ্দেশ্য আছে, যেমন মুনাফা নির্ধারণ। হ্যাঁ আমরা একটি নির্দিষ্ট সময় শেষে হিসাব বিজ্ঞানের মাধ্যমে কারবারে মুনাফা নির্ধারণ করে থাকি। কারবারে ব্যয় নিয়ন্ত্রণের ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের দরকার আছে। আর্থিক অবস্থা নির্ণয়ের ক্ষেত্রে অবশ্যই হিসাব বিজ্ঞান দরকার আছে। আর্থিক অবস্থা বলতে কি, যে একটা কারবারের সম্পদ এবং দায়ের কি অবস্থা, সেই অবস্থাটাকে আমরা বলি আর্থিক অবস্থা। আর মুনাফা নির্ধারণ আমরা কিভাবে, যে কারবারের লাভ ক্ষতি যখন প্রস্তুত করি, লাভ ক্ষতির মাধ্যমেই তো আমরা হিসাবের মাধ্যমে মূলত মুনাফা নির্ধারণ করি। তো এই হচ্ছে বিষয়। তো হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যের মধ্যে আসলে এখানে সবগুলোই পড়বে, 1, 2, 3 আমরা দেখে নিতে পারি, 1, 2, 3 সবগুলোই কিন্তু এখানে পড়বে। হিসাব বিজ্ঞানের অভ্যন্তরীণ ব্যবহারকারীকে, এই প্রশ্ন জানতে হলে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে বারবার তথ্যগুলো এগুলো মুখস্থ করার দরকার না, আমাদের শুধু জানতে হবে হিসাব বিজ্ঞানের ব্যবহারকারী, 2 ধরনের ব্যবহারকারী আছে, একটা অভ্যন্তরীণ হচ্ছে বাহ্যিক। তাহলে অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা এবং বাহ্যিক ব্যবহারকারী কারা, এইটা আমাদের থিওরিটিক্যাল অ্যাসপেক্ট থেকে বই থেকে খুব সুন্দর করে বুঝে পড়ে নিতে হবে। তাহলে এই ধরনের যত কোশ্চেন আসুক না কেন আমার মুখস্থ করা লাগবে না, না পড়লেও পারবো, জাস্ট প্র্যাকটিসের জন্য এগুলো করব। তাহলে হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, সরকার, বিনিয়োগকারী, কর্তৃপক্ষ। তাহলে এইখানে আমি কিভাবে বুঝবো যে এটা আসলে অভ্যন্তরীণ কারা? অভ্যন্তরীণ বলতে আমরা বুঝি যে কারবারের সিদ্ধান্ত গ্রহণে, কারবারের ইন্টারনাল বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে যাদের ভূমিকা আছে তাদেরকে আমরা বলি অভ্যন্তরীণ ব্যবহারকারী। আর কারবারের বিষয়ে যাদের সিদ্ধান্ত গ্রহণ করার কোনো ভূমিকা নেই তাদেরকে আমরা বলি বহিস্থ ব্যবহার, কিন্তু কারবারের সাথে যারা ইনডাইরেক্টলি রিলেটেড থাকতে পারে। যেমন আমি কারবারে আজকে কখন পণ্য ক্রয় করব, কখন বিক্রয় করব, আমার কোন কর্মীকে নিয়োগ দেব, কখন কাকে ছাঁটাই করব, কখন কাকে প্রশিক্ষণ দিব, বা আমার মার্কেটিং স্ট্র্যাটেজি কী হবে, আমার উৎপাদন যে প্রক্রিয়ার পদ্ধতি কী হবে, এইসব বিষয়ে যারা সিদ্ধান্ত গ্রহণ করে মূলত একটি কারবারে যারা উচ্চপদস্থ কর্মকর্তা থাকে তাদেরকে আমরা বলি অভ্যন্তরীণ ব্যবহারকারী। আর কারবারের নিম্নপদস্থ কর্মকর্তা থেকে ইন্টারনাল বিভিন্ন পক্ষ কারবারের সাথে ইনভলভ থাকে তাদেরকে আমরা বলি হচ্ছে বহিস্থ ব্যবহারকারী বা বাহ্যিক ব্যবহারকারী। এখানে অভ্যন্তরীণ ব্যবহারকারী বলতে আমরা বলবো ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। কারণ কি, এই ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কিন্তু কারবারের সিদ্ধান্তকরণে তাদের ভূমিকা আছে। তার মধ্যে সরকারের কারবারের সাথে কিন্তু অবশ্যই দরকার আছে, যেমন আমার প্রতিষ্ঠান নিয়ম রেগুলেশন মেনে চলছে কিনা, আমার প্রতিষ্ঠানের যে মুনাফা হবে সেখান থেকে সরকার ট্যাক্স পাবে। বিনিয়োগকারী, একজন বিনিয়োগকারী আমার প্রতিষ্ঠানে বিনিয়োগ করবে কিনা, আমাকে পণ্য বিক্রয় করবে কিনা, বা একজন কর কর্তৃপক্ষ আমার কারবারের মুনাফার সঠিকভাবে নির্ণয় হয়েছে কিনা, এগুলো কিন্তু তাদের জানার দরকার হয়, কিন্তু এরা কেউই সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখেন। আরেকটা কথা মনে রাখবা যে কারবার থেকে হয়তো বেতন অথবা যারা মুনাফা গ্রহণ করবে তাদেরকে আমরা মূলত বলতে পারি হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। এই জিনিসটা বুঝলে একটি কথা মনে রাখবা যে কারবারের যারা ইন্টারনাল বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে তারা অভ্যন্তরীণ ব্যবহারকারী।
তাহলে আমি যদি বই থেকে মূলত এই জিনিসটা ক্লিয়ার হয়নি যে কারবারে কারা অভ্যন্তরীণ কারা বাহ্যিক ব্যবহারকারী, তাহলে এই ধরনের যত কোশ্চেন আসুক আমাদের বোধহয় না পড়ার কিছু নেই। এই যে হিসাব তত্ত্বের অভ্যন্তরীণ ব্যবহারকারীকে, এখানে সরকার না, পাওনাদার না, আয়কর কর্তৃপক্ষ না, শেয়ার হোল্ডার। হ্যাঁ, শেয়ার হোল্ডার অবশ্যই তারা কারবারের সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখতে পারে। এই তো এখান থেকে আমরা মূলত বুঝতে পারবো। যদি কর্মচারীর বেতন পরিশোধ করা হয় তাহলে হিসাব সমীকরণের উপর কি প্রভাব পড়ে? হ্যাঁ, বেতন পরিশোধ করলে তোমাদের একটি কথা মনে রাখতে হবে যে হিসাব সমীকরণের প্রভাব আমরা যখন জানবো তখন আমাদের দুইটা বিষয় জানতে হবে। সেটা হচ্ছে হিসাব সমীকরণের যে আমরা জানি এ সমান এল প্লাস ওই, এখানে দুইটি কারণে হিসাব সমীকরণ বাড়ে এবং দুইটি কারণে হিসাব সমীকরণ কমে। তার মধ্যে যে কোনো আয় হলে হিসাব সমীকরণের মালিকানা সত্ত্ব বাড়ে এবং যদি যে কোনো ব্যয় হয় মালিকানা সত্ত্ব কমে। তাহলে যদি কর্মচারীর বেতন পরিশোধ করা হয় তাহলে এখানে কি হয়? কর্মচারীর বেতন পরিশোধ মানে এখানে আমার ব্যয় বৃদ্ধি পেয়েছে, তো ব্যয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব অবশ্যই কমবে। আর ব্যয়টা বৃদ্ধি করতে আমার কি ক্যাশের প্রয়োজন হয়েছে, তাহলে ক্যাশ টাকা মানে আমার কি সম্পদ কমবে এবং মালিকানা সত্ত্ব কমবে। আর দুইটি কথা মনে রাখবা যে কারবারের আয় হলে মালিকানা সত্ত্ব বাড়ে, ব্যয় হলে মালিকানা সত্ত্ব কমে। আর একটা বিষয় যেটা হচ্ছে কারবারের যদি মালিক কারবারে মূলধন সরবরাহ করে তার মালিকানা সত্ত্ব বাড়ে, আর কারবারের যদি উত্তোলন করে তাহলে কিন্তু মালিকানা সত্ত্ব কমে। তার মানে মূল কথা মনে রাখতে হবে যে মালিকানা সত্ত্ব মোট 4টা কারণ দ্বারা প্রভাবিত হয়, তার মধ্যে 2টা দ্বারা বাড়ে, 2টা দ্বারা কমে। কোন 2টা দ্বারা বাড়ে? কারবারের মালিক যদি মূলধন বিনিয়োগ করে অথবা কারবারের যদি কোনো আয় হয় তাহলে মালিকানা সত্ত্ব বাড়বে। আর যদি কারবারের হয় তো তোমার মনে করো উত্তোলন হয় অথবা কারবারে ব্যয় হয় তাহলে মালিকানা সত্ত্ব কমে। তো কর্মচারীর বেতন যে কোনো খরচই প্রদান করা হোক না কেন একই ইফেক্ট পড়বে। এখানে সম্পদ ও মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় না। কারবারের যখন আমি বেতন পরিশোধ করব এখানে সম্পদ বৃদ্ধি পাবে? অবশ্যই বৃদ্ধি পাবে না, কারণ এটা হবে না। দায় ও মূলধন বৃদ্ধি পায়। কারবারের এর সাথে কোনো আসলে দায়ের কোনো সম্পর্ক নাই। বেতন প্রদান করলে দায়ও সৃষ্টি হবে না, মূলধনেরও সৃষ্টি হবে না। সম্পদ ও মালিকানা সত্ত্ব হ্রাস পায়। ইয়েস, দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার। কারণ সম্পদ এবং সম্পদ মানে আমার ক্যাশটা চলে যাবে, আর মালিকানা সত্ত্ব হ্রাস পাবে মানে কি আমার যে কোনো খরচ হলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, এটা আমরা জানি। এটা দিলাম, তাহার বলে আমাদের সম্পদ ও মালিকানা সত্ত্ব হ্রাস পায়, এ হচ্ছে বিষয়। হিসাব তত্ত্বের বাহ্যিক ব্যবহারকারী কারা? পাওনাদার, ব্যবস্থাপক, সরকার। আচ্ছা, এইখানে কিন্তু ব্যবস্থাপক আমরা এর আগেই জানি যে কারবারের উচ্চপদস্থ কর্মকর্তা হচ্ছে ব্যবস্থাপক। সুতরাং এখানে বাহ্যিক ব্যবহারকারী হবে পাওনাদার এবং সরকার, এই হচ্ছে বিষয়। তাহলে আমাদের অ্যান্সার হবে এখানে হচ্ছে 1 এবং 3, এইটা অ্যান্সার হবে এখানে। তোমাদের যখন কোনো প্রশ্নের অ্যান্সার করতে যাবে তখন আমাকে বুঝতে হবে যে এইটা তো অ্যান্সার হচ্ছে, তাহলে এইটা অ্যান্সার নয় কেন, এইটা সঠিক অ্যান্সার নয় কেন, এটাও বুঝতে হবে। হ্যাঁ, শুধু মুখস্থ করলে হবে না, বুঝে বুঝে এটা করতে হবে। হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কোনটি? হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে লেনদেন। আমরা জানি লেনদেন মানে কারবারের যে সমস্ত ঘটনা দ্বারা কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে সেই ঘটনাগুলোকেই আমরা বলি লেনদেন। তাহলে তুমি যদি লেনদেনটা ভালোভাবে বোঝো তাহলে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কোনটা সেটা আমরা অতি সহজেই বুঝতে পারবো, এ হচ্ছে বিষয়। তো যাই হোক, আজকে ভিডিওটি আমি আর বেশি লম্বা করতেছি না। তোমরা যে বিষয়টা আমি এখানে দেখালাম যে তোমাদের মূল টেকনিকটা যেটা সেটা হবে এখানকার যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন, যে টপিক্সের উপর প্রশ্ন, সেই টপিক্সগুলো তোমাদেরকে ভালোভাবে আয়ত্ত করতে হবে। তারপরে এগুলোকে প্র্যাকটিস করতে তোমাকে অনগদ লেনদেন বুঝতে হবে, তোমাকে এখানে হিসাব বিজ্ঞানকে এটা বুঝতে হবে ভালোভাবে, উদ্দেশ্যকে এটা বুঝতে হবে, তোমার হচ্ছে এখানে হচ্ছে হিসাব বিজ্ঞানের ব্যবহারকারী কারা, এই সমস্ত বিষয়গুলো তোমার বই থেকে ভালোভাবে বুঝে নিতে হবে। থিওরিটিক্যাল বিষয়গুলো বুঝে এগুলো প্র্যাকটিস করতে হবে। এমসিকিউ কখনোই মুখস্থ করতে যাবে না, মুখস্থ করলে কিন্তু ভালো রেজাল্ট কখনোই এটা সম্ভব না। আর হিসাব সমীকরণের উপর বিভিন্ন লেনদেনের প্রভাবকে এই বিষয়গুলো তোমাকে জানতে হবে। তো যাই হোক, আজকের মতো আপাতত এখানেই শেষ করতে চাচ্ছি। পরবর্তীতে আমি চেষ্টা করব ধারাবাহিকভাবে এই এমসিকিউর এই বিষয়গুলো নিয়ে তোমাদেরকে আরও ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার আশা করি। এইভাবে রেগুলার দেখতে থাকলে তোমাদের এমসিকিউ বিষয়ে আসলে প্রবলেম থাকবে না। তো সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
আল্লাহ হাফেজ। তো যাওয়ার আগে সবাইকে একটি রিকোয়েস্ট করছি, সেটা হচ্ছে তোমরা যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও দিলে তোমরা সেটা দেখতে পারো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।